তো সেই মন্দির এতটাই সুন্দর, এবং আমি তো প্রথমবার গিয়ে ভাবাবেগে পুরো মানে একবারে অশ্রুসজল হয়ে গিয়েছিলাম প্রথমবার গিয়ে। এবারে দ্বিতীয়বার, তো প্রথমবারে গিয়ে আমি তার কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আর একবার আনিও, মানে একবার দেখে ঠিক সুখ হলো না। আর প্রথমবার আমাদের জাগেশ্বরে থাকবার কথা ছিল, কিন্তু সেবারে গোটা কুমায়ুনে এত বৃষ্টি, আর জাগেশ্বর যেহেতু একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন, যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, মানে জাগেশ্বরে গিয়ে যদি কেউ আটকে পড়ে, যতক্ষণ না রাস্তা ঠিক হবে সে বেরোতে পারবে না। তো আমাদের তখন ড্রাইভার দাদা একটা পরামর্শ দিয়েছিলেন, সুপরামর্শই দিয়েছিলেন, কারণ সেবারে প্রচুর ধস নেমেছিল, যে আপনারা জাগেশ্বরে থাকবেন না। আমাদের থাকার কথা ছিল জাগেশ্বরে, তো আপনারা আলমোড়ায় থাকুন। আলমোড়া একটা সিটি, তো তো যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থাটা ভালো, তো সেই হেতু একটা আক্ষেপ ছিল যে রাত্রিবাসটা হলো না জাগেশ্বরে, তো ঠাকুর আর একবার আনিও। তা সেটা যে তিনি 2 বছরের মধ্যেই ঘটিয়ে দেবেন সেটা আমি ভাবিনি। তো প্রথম জাগেশ্বর দর্শন করে আমাদের গাড়ি সেখান থেকে ছুটলো পিথোরাগড়। আর এখানে আর একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে অনেক বয়স্ক মানুষ বা অনেক যারা পাহাড়ে খানিক ভয় পান বা ঠান্ডা সহ্য করতে পারেন না, অল্টিটিউডের যে প্রবলেম আছে, তারা যদি খানিকটা ভরসা জোগাড় করতে পারেন, নিজেদের যদি একটু সেলফ কনফিডেন্স জোগাড় করতে পারেন, আদি কৈলাস কিন্তু তারা যেতে পারে। কারণ এখানে কোনো ট্রেকিং এর ঝামেলা নেই। ট্রেকিং আছে, সে প্রসঙ্গে আসবো, কিন্তু সেই ট্রেকিংও যদি তিনি অ্যাভয়েড করতে চান, তিনি কিন্তু পূর্ণ মাত্রায় আদি কৈলাস ওম পর্বত দর্শন করে আসতে পারবেন। যদি কেউ আদি কৈলাসের পাদস্পর্শ করতে চায়, একেবারে আদি কৈলাসের গোড়ায় গৌরীকুণ্ডে যদি পৌঁছাতে চায়, হ্যাঁ, তাকে কিন্তু ট্রেক করতে হবে। কিন্তু এখানে ঘোড়ার ব্যবস্থাও আছে, ঘোড়া করেও যেতে পারবেন। ছবি বোধহয় এই প্রসঙ্গে দেখেছিলাম যে মহারাজ ঘোড়ায় চেপে যাচ্ছেন, আমি তুলেছি পেছন থেকে। তো আমরা সকলেই ঘোড়ায় করেই গেছিলাম সেখানে। তো এই জিনিসটা কিন্তু আদি কৈলাসের ক্ষেত্রে ভালো। তবে আমি আবারও বলবো, কারণ এখনো পর্যন্ত কিন্তু আদি কৈলাস আনটাচড। আমি জানি না আমাদের আজকের পডকাস্টের পর কি হতে পারে, কৈলাসের পরিণতি যেন কেদারনাথের মতন না হয়, এইটা একটা আমার মানে প্রার্থনা, বিনীত অনুরোধ। আপনারা নিশ্চয়ই যাবেন সেখানে, কিন্তু পরিবেশটার কথা কিন্তু সবসময় মাথায় রাখবেন, কারণ ওখানকার যারা ট্যুর অপারেটর তারাই বলছে যে ভাইয়া ইয়ে তো কেদারনাথ বান চুকা হ্যায় আব। হ্যাঁ, মানে কেদারনাথের মতোই এখন লোকের ভিড় হচ্ছে আদি কৈলাসে। তো সেই সৌন্দর্য, সেই সেরেনিটিটা যেন না হারায়, প্রত্যেকেই যান, কিন্তু এটা মাথায় রেখে। তো সেখান, আর এই যে কথাটা বলছিলাম, গাড়ির কিন্তু একটা লং জার্নি আছে এক্ষেত্রে। কারণ কাঠগোদাম হোক বা দিল্লি হোক, যেখান থেকেই যাত্রাটা শুরু করা হোক না কেন, ধারচুলা পর্যন্ত বা নাবি পর্যন্ত গাড়ি করে পৌঁছাতে হবে। তো ধারচুলা একদিনে উঠে যাওয়াটা একটু কষ্টসাধ্য। এক তো অল্টিটিউড প্রবলেম, দ্বিতীয় কথা হচ্ছে পাহাড়ের রাস্তায় প্রচুর বাঁক, বহু মানুষের পাহাড়ের রাস্তায় গিয়ে বমি হয়, মাথা ঘোরে। তো সেক্ষেত্রে মাঝে যদি 2 দিন হল্ট দেওয়া যায়, যেটা আমরা করেছিলাম, হয়তো তাতে দিন সংখ্যা বাড়ে, কিন্তু সুস্থ শরীরে পৌঁছানো যায়, এক্সহশনটা কেটে যায়। প্রথম দিন ভীমতালের প্রসঙ্গ বলতে গেলে, ভীমতালও একটা তীর্থ। পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের পথে নির্গত হয়েছিলেন, তখন শোনা যায়, ওখানকার মানুষদের মুখে এটা শোনা যায়, যে তখন ওই হিমালয়ের পথে চলতে চলতে দ্রৌপদীর প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। মহাপ্রস্থানের পথে নয়, এই প্রসঙ্গটা হচ্ছে তারা যখন বারণাবতে জতুগৃহ থেকে বেরিয়ে যে সময়টা তারা পালিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন পাহাড় পর্বতে তীর্থতে, সঙ্গে মাতা কুন্তিও রয়েছে। তো এই অবস্থাতেও কিন্তু তারাও আদি কৈলাস দর্শন করেন ওই একই পথে। তো হিমালয়ের পথে চলতে চলতে দ্রৌপদীর জল তেষ্টা হয়, তিনি ভীমের কাছে জল খেতে চান। তো তখন ভীম তার গদার এক আঘাতে হিমালয়ের মধ্যে একটি হ্রদের সৃষ্টি করেন, যা ভীমতাল বলে পরিচিত। এবং ভীমতালকে যদি ওপর থেকে ড্রোন ভিউ করে দেখা হয়, বা কেউ যদি এমনিও সামনে যায়, সেও বুঝতে পারবে যে ভীমতালের আকৃতি কিন্তু অনেকটাই গদার মতন, মানে এবং লম্বা, হ্যাঁ, গদার বাড়ি খাওয়ার মতো। ঠিক তার পাশেই আছে একটি স্বয়ম্ভুলিঙ্গ। সেই স্বয়ম্ভুলিঙ্গ ভীম পূজা করেছিলেন ওই হ্রদের জল দিয়ে। সেই স্বয়ম্ভুলিঙ্গের নাম হচ্ছে ভীমেশ্বর শিব। বেশিরভাগ সময় পেতলের একটা আচ্ছাদন দিয়ে, তামার একটা আচ্ছাদন দিয়ে ঢাকা থাকে। লিঙ্গের দর্শন করতে পারিনি, 2 বার গেছি, 2 বারের 1 বারও করতে পারিনি। কিন্তু সেই ভীমেশ্বর শিব বা ভীমতাল, যেটা কিন্তু
বেশিরভাগ মানুষ হয়তো জানেন না, তারা হয়তো হুমায়ুনের অন্যতম প্রবেশদ্বার তো ভীমতাল, এদিকে নৈনিতাল, ওদিকে ভীমতাল। তো এটাও কিন্তু একটা তীর্থ, পঞ্চপাণ্ডবের পদধূলি ধন্য একটা জায়গা। ভীমতালের পর আমাদের সেই দিন আমরা আলমোড়া, কাসার দেবী, জাগেশ্বর করে পিথোরাগড় গেলাম। তো আমি কাসার দেবী, আলমোড়া এগুলো বাইপাস করে যাচ্ছি, এগুলো নিয়ে যদি কোনোদিন পরে কথা হয় তখন নিশ্চয়ই। আমরা তো সবে, এটা তো শুরু হচ্ছে, শুরুর ফেজে আছি। তো সেই রাত্রে আমাদের হল্ট ছিল পিথোরাগড়। ডিস্টেন্স প্রায় কিন্তু 100 কিলোমিটারের ওপর। তো ফলত একটু হল্ট দিয়ে ওঠাটা শরীরের পক্ষে ভালো। পিথোরাগড় একটা ছোট পাহাড়ি জায়গা, এমন কিছু সেখানে আমি আর ছিলাম এক রাত্রি মোটে। পিথোরাগড়ে একটা ছোট লেক আছে, আমরা সেই লেকে যাইনি, কারণ আমাদের মূল উদ্দেশ্য অন্য জায়গায়। তো পিথোরাগড়ের সেই রাত্রিটা থেকে পরের দিন আমরা ডিরেক্ট ধারচুলা থেকে, মানে ধারচুলা হয়ে নাবি পৌঁছাই। আদি কৈলাসের আসল যাত্রা কিন্তু শুরু হচ্ছে এইখান থেকে। আফটার পিথোরাগড় তুমি বুঝতে পারবে যখন যাবে, পিথোরাগড় পর্যন্ত হুমায়ুনের এক রূপ, আর পিথোরাগড়ের পর হুমায়ুনের আরেক রূপ। পিথোরাগড় থেকে যখন ধারচুলা যাবে, বেশ কিছু জায়গায় রাস্তার রূপ কিন্তু বেশ ভয় ধরানো, হ্যাঁ, এবং পিথোরাগড় পর্যন্ত একদম মাখনের মতো ব্যাপার আছে, ভয়ঙ্কর সুন্দর ব্যাপার আছে। মানে পিথোরাগড় থেকে ধারচুলা যখন আমি গেলাম, ধারচুলায় যখন পৌঁছেছি, তো আমাদের আদি কৈলাস যেতে গেলে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে পারমিট, হেলথ পারমিট এবং তার সঙ্গে গভর্নমেন্ট পারমিট। হেলথ পারমিটের ক্ষেত্রে অমরনাথের মতন অতটা কড়াকড়ি নেই, কিন্তু তোমার ব্লাড সুগার আছে কিনা, হাইপার টেনশন আছে কিনা, হাই ব্লাড প্রেশার বা এটসেট্রা আছে কিনা, অ্যাজমা আছে কিনা, এইগুলো তারা জানতে চায়। কার্ডিয়াক বিষয় তো আছেই, এগুলো তারা জানতে চান। আর যেটা, সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, বাড়ির এমার্জেন্সি নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, এইগুলো। তো এটা যদি কোনো ট্যুর অপারেটরের সঙ্গে বা ওখানকার কোনো মানুষের সঙ্গে যদি কথা বলা যায়, সেটা কিন্তু মাসখানেক আগে থেকে যদি পাঠিয়ে রাখা যায় কাউকে, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়, সহজ হবে এবং মানে তাড়াতাড়ি ট্রানজিশনটা খুব স্মুথ হবে, ট্রানজিশনটাও খুব স্মুথ। তো আমাদের ক্ষেত্রে সেটা ছিল, সুযোগ ছিল আমাদের। আদারওয়াইজ কিন্তু ধারচুলায় গিয়ে মানুষকে একদিনও ওয়েট করতে হতে পারে, যে ধারচুলার এসডিও অফিস থেকে সেই পারমিটটা বের করার জন্য। আমাদের ক্ষেত্রে সেই অপেক্ষাটা করতে হয়নি, যেহেতু আমরা আগে থেকে জিনিসপত্র পাঠিয়ে রেখেছিলাম। তো ধারচুলা গিয়ে পৌঁছানোর পর, প্রায় পিথোরাগড় থেকে ধারচুলা 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার পৌঁছানোর পর আমি আমাদের যিনি গাড়ির চালক ছিলেন তাকে বলছি যে, দাদা এ তো রাস্তা তো বেশ খারাপ। তো সে আমায় হিন্দিতে হাসতে হাসতে বলছে যে, আগে আগে দেখিয়ে হোশ উঠ জায়গা আপনার। এই ধারচুলা থেকে নাবি ভিলেজ, প্রথমত তো হচ্ছে পথের সৌন্দর্য, দ্বিতীয় কথা হচ্ছে পথের ভয়াবহতা। এই ধারচুলা পর্যন্ত 10 বছর আগেও মানুষ গাড়ি করে যেত। ধারচুলা থেকে আদি কৈলাস হেঁটে ঘুরে আসতে নামতে লাগতো 20 দিন সময়। সেইটা আজকে মানুষ বাই কার একটা দিন বা একটা বেলা অ্যাফোর্ড করলে চলে যেতে পারছে। ধারচুলা পৌঁছানোর ঠিক আগে থেকে, যেটা আমার কাছে খুব মানে একটা ভালো অনুভূতির বিষয়, ধারচুলা পৌঁছানোর আগে থেকে তোমার পথের পাশে পাশে চলতে শুরু করবে কালী নদী। এই সেই কালী নদী যেটা কিন্তু গণ্ডকীর সঙ্গে মিলে কালী গণ্ডকী নেপালের, এবং এখানেই কিন্তু শালগ্রাম শিলা পাওয়া যায়। আর এই কালী নদী হচ্ছে ভারত আর নেপালের বর্ডার। তুমি রাস্তায় এপাশ দিয়ে যাচ্ছ, মাঝখানে কালী নদী বইছে, আর ওপারটা নেপাল। হ্যাঁ, আর কালীর রূপ আমি প্রথম দেখেছিলাম 2022-এ যখন টনকপুর যাই, সেখানে যে পূর্ণাগিরি শক্তিপীঠ আছে সেখানে। তো সেখানে কালী অনেক চওড়া, বেশ খানিকটা শান্ত, কারণ টনকপুর একদম ল্যান্ড, মানে হরিদ্বারের মতন জায়গা। হ্যাঁ, হরিদ্বারের মতন জায়গা, জাস্ট পাহাড় শুরু হচ্ছে টনকপুর থেকে। কিন্তু ধারচুলা থেকে যখন তুমি কালীকে পাবে, সেই কালী কিন্তু যৌবন, মানে একবারে পুরো যুবতী কালীকে আমরা ভাবি, যেরকম কালীকে আমরা ভাবি, একদম সেরকম। আমার ফেসবুকে ভিডিও আছে, তুমি দেখতে পারো। এবং আমি দর্শকদের কাছে সেই ভিডিও শেয়ারও করতে চাইবো। হ্যাঁ, অবশ্যই কেউ করতে পারো, তারা তাহলে একটু কালী দর্শন করতে পারবে এই প্রসঙ্গে। তো এই কালীর প্রথম সাক্ষাৎকার হবে ধারচুলায় ঢোকার আগেটায়। ধারচুলা থেকে যখন তুমি নাবিতে ঢুকবে, মানে হৃৎপিণ্ডটা ওখানেই উড়ে যাবে, যখন ধারচুলা থেকে টাউনটা ছেড়ে গিয়ে ফার্স্ট
টার্নটা গাড়িটা নেবে। রাস্তা সরু, একটা ট্রেক রুট যতটা চওড়া হয় সেই ট্রেক রুটের ডবল। মানে আমি যদি বলি যারা গঙ্গোত্রী থেকে গোমুখ গেছেন, গোমুখ যাওয়ার যে ট্রেক রুট যতটা তার ডবল একটা গাড়ি যেতে পারে কোনো রকমে। ওপাশ থেকে গাড়ি এলে সাইড দেয়, কি করে দেয় আমি জানি না, কিন্তু সেই সময় আত্মারাম খাঁচা ছাড়া হয়। এইখানে অনুভূতির কথা যদি বলো, আমি একটা কথা বলবো যে এইখানে না মন্ত্রের ওপর আস্থা বৃদ্ধি পায়। আমি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এক চুল এদিক ওদিক হলে হয় পাহাড়ে ধাক্কা মারবে, না হলে খাদে পড়বে, এদিকে হুড়মুড় করে কালি বইছে। তো সেই জায়গায় আমার ভরসা কেবলমাত্র তার না, তার মনে যে তুমি এই পথ পার করে ত্রাণ করো। মানে একদিকে তাকে দর্শন করার একটা আকাঙ্ক্ষা, তাকে দর্শন করার একটা অদম্য ভালোবাসা, কিন্তু তার সঙ্গে পথের এই যে ভয়াবহতা। তো যেতে যেতে একটা জায়গায় বিরাট বিরাট, ওই হুমায়ুন তো মোটামুটি সবুজ, কিন্তু ধারচুলা যেই পার করবে সবুজের সমারোহ কিন্তু খানিকটা কমে যাবে। একদম নেটে হিমালয়ে, কালো হিমালয়ে কিন্তু সেখানে আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো আমার মনে হচ্ছিল যে যেমন আমাদের উজ্জয়িনীতে বা কাশীতে যেমন মূল শিবের পাশে শিবেরই আরেকটি রূপ কাল ভৈরব থাকেন সেই নগরের রক্ষাকর্তা হিসাবে, আমার যেন মনে হচ্ছে যে এখানে হিমালয় সম্রাট বা হিমালয় তার এই বিশাল কালো শরীর নিয়ে সেই কাল ভৈরব হয়ে রয়েছে, কাল ভৈরবেরই মূর্তি, যে আমি তাকে লঙ্ঘন করে বা তার কাছে অনুমতি নিয়ে তার সেই ভয়াল রূপ দেখে আমি যেন আদি কৈলাসে যাচ্ছি। আর এটা তো আমাদের শাস্ত্রের একটা কথা, হয়তো এখানে আমার মনের কিছু আবেগও আছে যে শিবকে পেতে গেলে শক্তি পথপ্রদর্শক হন, শক্তি গুরু হন, আর শক্তিকে পেতে গেলে শিব গুরু হন বা শিব পথপ্রদর্শক হন। এখানে যেহেতু গন্তব্য শিব, তাই যেন পাশে কালী স্বয়ং পথপ্রদর্শক রূপে, এবং ওই কালীর পথ ধরে গেলেই আদি কৈলাস পৌঁছে যাওয়া যায়। আদি কৈলাসের একদম নিয়ারেস্ট যে গ্রাম নাবি, তত অবধি পৌঁছে যাওয়া যায়। তো এখানে যেন মা স্বয়ং গুরু রূপে অবতীর্ণা। তো সেই আদ্যাশক্তিকে গুরু মেনে এবং সেই পথে চলা, কখনো কখনো মন অত্যন্ত আনন্দিত হচ্ছে যে এই যে আমি এত অপার সৌন্দর্য, এটা আমার দেশ, এটা আমার ভারতবর্ষ। সব থেকে বড় কথা, ভারতবর্ষের যে মূল যে আধ্যাত্মিকতাই যে তার বীজ, যেটা স্বামীজি বলছেন যে ভারতের মানে মূল হচ্ছে আধ্যাত্মিকতা, এবং ভারতবর্ষের অভ্যন্তরে যে একটা তপস্বী ভারতবর্ষ আছে, এইটা তীর্থে গেলে বোঝা যায়, এইরকম জায়গায় গেলে বোঝা যায়। কিসের টানে মানুষজন এই ভয়াবহ পথ পাড়ি দিয়ে, আজ তো আমরা বোলেরো করে যাচ্ছি, কিন্তু আজ থেকে 5-10 বছর আগেও মানুষেরা পায়ে কিসের টানে যেত, কিসের টানে যেত। এক এক সময় সেইটা দেখে মন আনন্দে ফেটে পড়তে চাইছে, কিন্তু পরক্ষণেই যেন সেই মা শারদা বোধহয় একটা চিঠিতে নিবেদিতাকে লিখছেন, মা শারদার জবানিতে, যে দক্ষিণেশ্বরের বটগাছটাও তাঁর গুণগান গায়, অন্য সেই যার কান আছে যে শুনতে পায়। ওখানে গেলে যেন সত্যি হিমালয়ের কথা শোনা যায়। সে যেন আমাকে সংযত হতে বলছে যে তুমি যে আনন্দে লাফাচ্ছ, এটা প্রগলভতার জায়গা নয়, তুমি এখানে শান্ত সমাহিত থাকো, শোনার চেষ্টা করো কালী কি বলছে, আমি কি বলছি, এই মহাপ্রকৃতি কি বলছে। সেখানে মহাপ্রকৃতি স্বয়ং গুরু হয়ে যায়, এবং ওই যে অনুভূতি, এই অনুভূতিও এক প্রকার দীক্ষা লাভ। মানে এক প্রকার দীক্ষা মানে তো শুধুমাত্র মন্ত্র নয়, মন্ত্র দেওয়া তো নয়, কারণ দেখো ঠাকুরের কথামৃতে ঠাকুর বলছেন যে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। তো এই যে প্রাণে মন্ত্র দেওয়া, মহাপ্রকৃতির যে এই যে অপার শক্তি, তুমি যে কানায় কানায় পূর্ণ হচ্ছে এবং চোখের সামনে ওই দৃশ্য দেখা, শাস্ত্রের ভাষায় বললে এটাই হয়তো শক্তিপাত, এটাই হয়তো শক্তিপাত, সত্যি এটাই শক্তিপাত। এবং আমি যেতে যেতে আমরা একটা জায়গায় গাড়ি থামাতে বাধ্য হলাম, অপেক্ষাকৃত সেই জায়গাটা একটু চওড়া, তারও ভিডিও আছে আমার ওখানে ফেসবুক পেজে। গাড়িটা থামাতে বাধ্য হলাম
মানে কালীর আমরা তাণ্ডব বলো বা যাই বলো, অসুর নিধন বলো, সে সমস্ত আমরা শুনেছি, কিছু কিছু কল্পনা করেছি, কিন্তু ওখানে নদীরূপা কালী হিমালয়ের বুক ছিঁড়ে হর হর করে বেরিয়ে আসছে এবং একটা জায়গায় ঝর্ণার মতন পড়ছে, এবং চণ্ডীতে বলা সেই নীলাশ্মদ্যুতিমাস্য পাদদশতাং, সেই একবারে পুরো নীল জল কালীর, এবং ঘন নীল হিমালয় বা ঘন কালো হিমালয় ভেদ করে তিনি বেরিয়ে আসছেন। মানে এটা যেন সেই শিবের কোলে কালীর বিহার দেখার মতো। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি গাও মা করো তালি। মানে এটা যেন সত্যি শিবের কোলে কালীর বিহার দেখার মতো। মানে বিষ্ণুতে বা শিবেতে তো কোনো ভেদ নেই, আর হিমালয়ে যে স্বয়ং শিব, এ কথা মানে সবাই নতুন করে কিছু বলার কিছু নেই। তো সেই শিবের কোলে মা স্বয়ং, এবং স্বামীজির কথা মনে পড়ে এখানে, যে স্বামীজি বলছেন যে দেখো ওই যে উচ্চ পর্বতরাজি, তুষার মণ্ডিত যে শ্বেত শুদ্ধ পর্বতরাজি, ওই শিব, আর তার ওপর যে সূর্য কিরণ পড়েছে, তাই হচ্ছে মাতা পার্বতী। তো এ অদ্ভুত অদ্ভুত সহাবস্থান, মানে এ শুধুমাত্র চোখে দেখা কিছু ছবি তোলার জন্য নয়, মানে ছবিতে সহস্রাংশের এক অংশও আসে না, ছবি ভিডিওতে তা কিছু আসে না। মানুষ এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে মানুষ অনেক সময় তীর্থ হোক বা কোথাও ঘুরতে গিয়ে একটা সব চরিত ভাবে, এই রিলস এর কথা আমরা যেরকম বললাম, সবকিছুতেই হয়তো তারা একটা করে ছবি, এবং তারা বলছে তারা মুহূর্তটাকে ক্যাপচার করতে চাইছে। এই প্রসঙ্গগুলো, এই অনুভূতিগুলো শুনে কোথাও যেন আমাদের এটাও মনে হয় যে সেই মুহূর্তগুলোকে তো আমরা এইখানে ক্যাপচার করা উচিত, এবং এইখানেই রয়েছে, সেটা কিন্তু কোনো মাইক বা ক্যামেরা বা এগুলো দিয়ে কিচ্ছু কিন্তু আমরা। আমি একটা স্মার্টফোনের ক্যামেরাতে কি ধরতে পারি, তার এই কতটুকু ধরতে পারি, কিন্তু সেখানে যখন গিয়ে আমি 360 ডিগ্রি পুরোটা দেখছি এবং সেখানে ওই দাঁড়িয়ে অবস্থান করছি, সেটা একটা আলাদা অনুভূতি। মানে সেটা বলে ব্যক্ত করা যাবে না। বা ওই ছবি দেখিয়ে যে এটা এরকম, ওটা ওরকম, তাহলে তো পৃথিবীতে নানান জায়গা আছে, আমরা ছবিতেই তার মাহাত্ম্য বুঝে ফেলতে পারি। এবং আমার তো মনে হয় যে একমাত্র, আমি জানি না, আমি কাশ্মীর যাইনি, একমাত্র কাশ্মীরই বোধহয় ভূস্বর্গ নয়, গোটা হিমালয়টাই বোধহয় ভূস্বর্গ। আই ওয়ন্ট ডিফার টু দিস পয়েন্ট, কারণ গোটা হিমালয় ভূস্বর্গ। হিমালয়, আমার তো মনে হয় গোটা ভারতবর্ষটাই একটা ভূস্বর্গ, নানান ভূস্বর্গ সত্যি। মানে আমি ওখানে যেতে যেতে একটা সময় ভয় পাচ্ছি যে ফিরবো, আবার এই রাস্তা দিয়ে ফিরতে হবে আমাদের, ধারচুলা থেকে যাওয়াটা তো একটা, মানে কোনো মতে পৌঁছাবো একটা, তো সেখানে একটা আলাদা উত্তেজনা, উৎসাহ রয়েছে। প্রাণের ভয় তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, প্রাণের ভয়ের থেকেও বড় কথা হচ্ছে আমি আমার প্রাণের ভয়টা তত পাচ্ছি না যতটা আমি ভয় পাচ্ছি বাড়িতে আমি বুড়ো বাবা মাকে রেখে গেছি, তারা আমার জন্য ওয়েট করছে। আর আমি যাওয়ার আগে নাভি টাভি থেকে তো আগে কোনো নেটওয়ার্ক পাওয়া যেত না, এখন অনেক সুবিধা হয়েছে, নাভি থেকে কিন্তু বিএসএনএল এবং জিওর নেটওয়ার্ক পাওয়া যায়, ইন্টারনেট চলে না কিন্তু কথা পরিষ্কার শোনা যায়। তো সেখানে গিয়ে যে মানুষ 3 দিনের জন্য বাড়ির লোকের সঙ্গে যে পুরোপুরি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, সেটাও কিন্তু এখন আর হয় না। তো ওইখানে গিয়ে আমি এক এক সময় ভয় পাচ্ছি, এবং আমি মানে শুধু ওই একটি কথা, আমি শিবকেই ডাকছি, যে রামপ্রসাদের গান, যে দুর্গা দুর্গা বলে যেবা পথে যায়, শুলো হস্তে শুলোপানি রক্ষা করেন তাই। তো আমি সেই তাকেই ডাকছি যে বাবা তুমি তোমার কাছে নিয়ে যাবার এই পথটুকু পার করে দাও। এক এক সময় অভিমানও হচ্ছে যে তুমি কি আর জায়গা পাওনি থাকবার, একটু তো অন্য, একটু তো ভালো জায়গায়, হ্যাঁ আমরা বলবো হয়তো একটু সুস্থ জায়গায় থাকতে পারবে। সেটাও তো তিনি করলেন কাশ্মীর কথায় যদি আসি। কিন্তু রনি, যত এগোলাম আমার ভাবান্তর হতে লাগলো যে না, কৈলাস এইরকমই হওয়া উচিত, এইরকমই তার পরিবেশ হওয়া উচিত। এক একটা সময় রাস্তা বলে আর কিছু নেই, পিচ ঢালা রাস্তাও নেই, রুক্ষ পাথরের ওপর দিয়ে গাড়ি চলছে, এবং ওই জায়গার এটাও দর্শকদের জানিয়ে রাখা ভালো, ওখানে কিন্তু সাধারণ গাড়ি চলে না, 4x4 যে ক্যাম্পার গুলো হয় সেইগুলো নিয়ে যাওয়াটাই কিন্তু সেফ, কারণ রাস্তা অত্যন্ত ভয়ানক রাস্তা। এগুলো আমি বাড়িতে বলিনি, আমি জানি না এই পডকাস্ট দেখার পর আমাকে আর কোনোদিন কোথাও ছাড়বে কিনা, যাই হোক, তো রাস্তা কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, তো সেই জায়গায় আস্তে আস্তে যখন নাভির দিকে অগ্রসর হচ্ছি আমরা, আর হিমালয়ের রূপ পাল্টে যাওয়া, সব থেকে বড় কথা হচ্ছে হিমালয়ের রূপ আস্তে আস্তে পাল্টাচ্ছে,
প্রথম যে গ্রাম পড়বে হুম। ধারচুলার পর, সেটা সম্ভবত আমার এক্স্যাক্টলি পরপর মনে থাকে না। আজকেই আমি একটু স্বামীজির পরিব্রাজকটা নিয়ে ঘাঁটছিলাম, তা সেখানে দেখলাম যে স্বামীজিরও এই ব্যাপারটা ছিল। উনি স্বীকার করছেন পরিব্রাজকের প্রথমে যে তোমরা যে আমাকে লিখতে বলো, আমার তো অত সাল তারিখ মনে থাকে না পরপর, তো আর একটা কুঁড়েমি, তো সেই আমারও অত ক্রনোলজিক্যালি অত মনে নেই। তো প্রথম যে গ্রামটা পড়ে সেটা হচ্ছে বুধি, বুধির পরে গার্বিয়াং, গার্বিয়াংয়ের পর ছিয়ালেক। এই সমস্ত গ্রামগুলোতে আগে তীর্থযাত্রীরা রাত্রিবাস করতেন। রাত্রিবাস করে 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 তারপর তারা উঠতেন উপরে। আর ধারচুলা জায়গাটা হচ্ছে তোমার প্রায় কালী নদীর অববাহিকায়। ধারচুলা থেকে একটা ব্রিজ আছে কালীর ওপরে, হেঁটে গিয়ে নেপাল ঘুরে আসা যায় একটুখানির জন্য। তো ওইটার পর যখন তুমি নাবি যাচ্ছ, প্রায় 12 থেকে 12,500 ফিট তুমি ওপরে উঠে যাচ্ছ ওখান থেকে। তো এই যে অল্টিটিউডটাকে সইয়ে সইয়ে ওঠা, এটার জন্য কিন্তু মাঝখানের যে গ্রামগুলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট।